জাপানের একদম ভেতরে কুয়াশায় ঢাকা এক উপত্যকায় লুকিয়ে আছে একটা গ্রাম। আর সেই গ্রামের আছে এক অদ্ভুত কিছুটা গাছহমছমে রহস্য। মানে এমন একটা জায়গা যেখানে নীরবতা যেন পাহাড়ের কুয়াশার চেয়েও ঘন। তো চলুন আজ আমরা সেই রহস্যময় গ্রামের সেই গভীর নীরবতার পেছনের গল্পটা শুনি। আচ্ছা, একবার ভাবুন তো, যদি একটা গ্রামের সব মানুষ হঠাৎ উধাও হয়ে যায় আর তাদের জায়গায় দেখা যায় শুধু সারি সারি পুতুল, ঠিক যেন মানুষের মতোই কিন্তু প্রাণহীন। হ্যাঁ, ঠিক এই প্রশ্নটাই আমাদের নিয়ে যাবে জাপানের এক অবিশ্বাস্য গ্রামে। আর আমার বিশ্বাস এর গল্পটা আপনাদের অবাক করে দেবে। এই গ্রামটার নাম নাগোরো, জাপানের এক কোণায়। প্রথম দেখায় মনে হবে আর 10টা জাপানি গ্রামের মতোই শান্ত, সুন্দর। কিন্তু একটু ভালো করে তাকালেই খটকা লাগবে। দেখবেন বেঞ্চে এক বৃদ্ধ বসে আছেন, স্কুলের মাঠে কিছু বাচ্চা খেলছে, নদীর ধারে একজন মাছ ধরছে, কিন্তু কেউ নড়ছে না। কারণ এদের কেউই আসলে জীবন্ত মানুষ নয়, এরা সবাই মানুষের আকারের পুতুল। ভাবা যায় এই গ্রামে এখন জ্যান্ত মানুষের সংখ্যা ৩০ জনেরও কম, অথচ পুতুলের সংখ্যা ৩০০রও বেশি। প্রত্যেকটা পুতুল যেন একটা নীরব গল্প বলছে। কেউ হয়তো গ্রাম ছেড়ে চলে যাওয়া কোনো প্রিয়জনের স্মৃতি, আবার কেউ হয়তো এমন কারো যিনি আর এই পৃথিবীতেই নেই। কিন্তু প্রশ্ন হল, কে বানাচ্ছে এই পুতুলগুলো, আর কেনই বা বানাচ্ছে? এগুলো তো শুধু সাধারণ পুতুল নয়, এর পেছনে আছে একজনের ভালোবাসা, একাকিত্ব আর স্মৃতির গল্প। চলুন তাহলে এই গল্পের পেছনের মানুষটির সাথে পরিচিত হই। এই সব কিছুর পেছনে যিনি আছেন তিনি হলেন সুকিমি আয়ানো। এই নাগোরো গ্রামেই তার জন্ম। কিন্তু তরুণ বয়সে অনেকেই যেমন করে, তিনিও কাজের জন্য গ্রাম ছেড়ে শহরে চলে যান। তারপর অনেক বছর পর ২০০০ সালের দিকে যখন গ্রামে ফিরে আসেন, তখন দেখেন তার চেনা শৈশবের গ্রামটা আর নেই। পুরো গ্রাম প্রায় জনশূন্য, স্কুলটা বন্ধ, খেলার মাঠগুলো খাঁ খাঁ করছে। তার এই পুতুল বানানোর শুরুটা কিন্তু খুব ব্যক্তিগত একটা জায়গা থেকে। প্রথম যে পুতুলটা তিনি বানান সেটা ছিল তার প্রয়াত দাবার আদলে গড়া। পুতুলটাকে তিনি ঠিক সেই মাঠে রেখে এসেছিলেন যেখানে তার বাবা কাজ করতেন, যেন তিনি কখনোই গ্রামটা ছেড়ে যাননি। আর তারপর গ্রামের এই শূন্যতা আর একাকিত্ব দূর করতে তিনি একে একে বাকিদেরও ফিরিয়ে আনতে শুরু করলেন পুতুলের রূপে। আসলে আয়ানোর উদ্দেশ্যটা ছিল আরও গভীর। প্রত্যেকটা পুতুলকে তিনি এমন একটা জায়গায় রেখেছেন যেটা ওই মানুষটার জীবনের গল্প বলে। যেমন ধরুন, গ্রামের পুরনো শিক্ষক, তাকে দেখা যাবে তার ক্লাসরুমের সামনেই দাঁড়িয়ে থাকতে, বা কোনো কৃষককে দেখা যাবে তার চীনা যন্ত্রপাতির পাশে। মানে এগুলো শুধু পুতুল না, এগুলো এক একটা জীবন্ত স্মৃতি। নাগোরোর এই গল্পটা কিন্তু শুধু সুকিমি আয়ানোর একাকিত্বের গল্প না, এটা আসলে পুরো জাপানের একটা গভীর সামাজিক সংকটের ছবি। চলুন এবার একটু সেই বড় ছবিটার দিকে তাকাই, দেখি এই সংকটটা আসলে কতটা ব্যাপক। জাপানে নাগোরোর মতো এই গ্রামগুলোর জন্য একটা অফিসিয়াল নামও আছে। একে বলা হয় গেনকাই শুরাকু। এর মানে হলো প্রান্তিক গ্রাম বা মার্জিনাল ভিলেজ। এটা জাপানে এখন একটা বড়সড় সমস্যা, বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে। নতুন প্রজন্ম শহরে চলে যাচ্ছে, আর তাদের অভাবে পুরো একটা সম্প্রদায় ধীরে ধীরে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। তো একটা গ্রামকে কখন গেনকাই শুরাকু বলা হয়? যখন সেখানকার মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের বয়স হয় ৬৫-র ওপরে। আর একবার এই পর্যায়ে পৌঁছে গেলে গ্রামের সামাজিক কাঠামোটা প্রায় ভেঙে পড়ে। একবার কল্পনা করুন তো, এমন একটা গ্রাম যেখানে কোনো উৎসব আয়োজন করার মতো তরুণ তরুণী নেই, বা হঠাৎ অসুস্থ হলে সাহায্য করার জন্য আশেপাশে কাউকে খুঁজে পাওয়া মুশকিল। এই সমস্যাটা জাপানে এতটাই সিরিয়াস যে সরকার থেকে এই ধরনের গ্রামগুলোকে 4টা পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম দিকে হয়তো গ্রামের ভবিষ্যৎ প্রজন্ম খুঁজে পাওয়া যায়, কিন্তু পরের ধাপগুলোতে সেটা কঠিন থেকে কঠিনতর হতে থাকে। নাগোরো এখন আছে 3য় পর্যায়ে, মানে গ্রামের সাধারণ প্রশাসনিক কাজগুলো চালানোও কঠিন। আর একদম শেষ পর্যায়টা হল সোমেৎসু শুরাকু, মানে শূন্য জনসংখ্যা। গ্রামটা পুরোপুরি মানচিত্র থেকে হারিয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হল, আয়ানোরের এই একান্ত ব্যক্তিগত একটা কাজ একটা অপ্রত্যাশিত মোড় নিল। যেটা ছিল শুধু স্মৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা, সেটাই এখন একটা গ্লোবাল ট্যুরিস্ট অ্যাট্রাকশনে পরিণত হয়েছে। নাগোরোতে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতাও কিন্তু বেশ অন্যরকম। এখানে কোনো টিকিট কাউন্টার নেই, কোনো ট্যুরিস্ট গাইডও নেই। যে কেউ এসে অবাধে পুরো গ্রামটা ঘুরে দেখতে পারে। পরিত্যক্ত স্কুল বিল্ডিংটা একটা প্রধান আকর্ষণ। ভেতরে ঢুকলে দেখবেন পুতুলের ছাত্রছাত্রীরা বেঞ্চে বসে আছে, যেন এখনও ক্লাস চলছে। এমনকি সুভেনিয়ার কেনার সিস্টেমটাও বিশ্বাসের উপর চলে। কোনো দোকানদার নেই, একটা বাক্সে টাকা রেখে নিজের পছন্দের জিনিস নিয়ে যেতে হয়। সুকিমি আয়ানো নিজেই বলেছেন, আমার এই কাজটা তো কখনো পর্যটকদের জন্য ছিল না, এটা ছিল শুধু আমার ভালোবাসার মানুষদের সম্মান জানানোর একটা চেষ্টা।
মানে ভাবুন একবার, তার উদ্দেশ্য ছিল একদমই ব্যক্তিগত, কিন্তু তার ফলটা হলো একেবারে সর্বজনীন। এখানে তার ব্যক্তিগত স্মৃতি আর গ্রামের নতুন পাবলিক পরিচয়ের মধ্যে একটা অদ্ভুত সুন্দর টানাপোড়েন তৈরি হয়েছে। নাগরো তো এই হারিয়ে যাওয়া কমিউনিটিকে মনে রাখার একটা উপায় খুঁজে বের করেছে, কিন্তু জাপানের সব গ্রামই যে এই পথ ধরেছে তা কিন্তু নয়। জনসংখ্যা কমে যাওয়ার এই একই সমস্যার সমাধানে অন্য অনেক গ্রাম আবার সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিয়েছে। যেমন ধরুন কাতসুরা শহরের কথা। ওরাও পুতুল ব্যবহার করে, কিন্তু তাদের উদ্দেশ্যটা স্মৃতি বাঁচিয়ে রাখা নয়, বরং অর্থনীতিকে বাঁচানো। ওরা প্রতি বছর বিগ হিনামাতসুরি নামে একটা বিশাল পুতুল উৎসবের আয়োজন করে, আর এই উৎসবটাই এখন শহরের আয়ের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে। তাহলে দেখুন, দুটো গ্রামের পথ কিন্তু একদম আলাদা। নাগরো হল অতীতের স্মৃতির এক বিষণ্ণ শান্ত স্মারক, আর অন্যদিকে কাতসুরা হল ভবিষ্যতের দিকে তাকানো এক রঙিন প্রাণবন্ত উৎসব। দুটোই একই সমস্যার দুটো ভিন্ন উত্তর। তবে সবকিছুর শেষে নাগরও কিন্তু তার নিজের জায়গায় একদম অনন্য। এই গ্রামটা সেই সব মানুষের গল্পগুলোকে বাঁচিয়ে রেখেছে, যেগুলো হয়তো সময়ের সাথে সাথে পুরোপুরি হারিয়ে যেত। পুতুলগুলো যেন এই উপত্যকার এক সময় প্রাণবন্ত জীবনের নীরব প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে। নাগরোর এই গল্পটা আমাদের একটা বেশ বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন একটা পুরো কমিউনিটি হারিয়ে যায়, তখন তাদের স্মৃতিগুলোকে ধরে রাখার দায়িত্বটা আসলে কার? হয়তো এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই, কিন্তু নাগরোর এই পুতুলগুলো অন্তত আমাদের একটা জিনিস মনে করিয়ে দেয়, সবকিছু হারিয়ে গেলেও স্মৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টাটুকু অন্তত করা যায়।